স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে আমাদের নিয়মিত এই আয়োজন। আজকে আমার সাথে আলোচনার জন্য অনলাইনে যুক্ত রয়েছেন সিনিয়র জার্নালিস্ট এবং রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মোহাম্মদুল্লাহ, এবং আমার সাথে আরো রয়েছেন আসামের ন্যাশনাল প্রেসিডেন্ট মাফ মেজবাউদ্দিন। দুজন অতিথিকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আজকের দিনের বাছাই করা সংবাদগুলোর একাংশ দর্শকদেরকে জানিয়ে আসতে চাই। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার প্রথম 100 দিনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিমালায় আমেরিকার অর্থনীতি সংকটে পড়েছে। তার ট্যারিফ এবং একক সিদ্ধান্তের ফলে বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। স্টক মার্কেট থেকে $1 ট্রিলিয়ন উধাও হয়েছে। কোম্পানিগুলো লাভের পূর্বাভাস কমিয়েছে এবং মন্দার আশঙ্কা বেড়েছে। সেই সাথে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি মিত্র দেশগুলোকেও দূরে ঠেলে দিয়েছে। ফেডারেল রিজার্ভের ওপর চাপ প্রয়োগ এবং চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ মুদ্রাস্ফীতির ঝুঁকি বাড়িয়েছে। আমেরিকার প্রথম সারির একটি গণমাধ্যমের বিশ্লেষণী সংবাদে উঠে এসেছে এই তথ্য। এতে আরো উল্লেখ করা হয়েছে, বিশেষজ্ঞরা সতর্ক করছেন ট্রাম্পের উচ্চ ট্যারিফ সাধারণ পণ্যের দাম বাড়াবে এবং আমেরিকার অর্থনৈতিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হবে। এদিকে চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে প্রেসিডেন্ট শি জিনপিং এর সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো ফোন আলাপ হয়নি এবং দুই দেশের মধ্যে শুল্ক সংক্রান্ত কোনো আলোচনাও চলছে না। সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছিলেন শি তাকে ফোন করেছিলেন। তবে চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন আজ এক সংবাদ সম্মেলনে স্পষ্ট করে বলেন, এমন কোনো যোগাযোগ হয়নি। ট্রাম্প যদিও শিকে বন্ধু বলে উল্লেখ করেছেন, তবে কথিত ফোন আলাপের সময় বা বিষয়বস্তু স্পষ্ট করেনি এবং চায়না কিন্তু এই সংক্রান্ত একটি বিবৃতিও প্রকাশ করেছে আজকে। সর্বশেষ দুই নেতা, চায়না এবং আমেরিকার কথা বলছে, দুই নেতা গত জানুয়ারি মাসে ফোনে কথা বলেছিলেন, যেই বিষয়টি সম্পর্কে আমরা গণমাধ্যমে জেনেছিলাম। এদিকে আন্তর্জাতিক প্রসঙ্গে থাকছে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সংবিধান সহ রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে ব্যাপক তৎপরতা দেখালেও নিজেদের দলীয় সংস্কার কিংবা দলের মধ্যে গণতন্ত্র নিশ্চিত করার কোনো কার্যকর প্রক্রিয়া নিয়েছে এমনটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। বড় ছোট বেশিরভাগ দলই কার্যত তাদের শীর্ষ নেতার একক নিয়ন্ত্রণ এবং ইচ্ছায় পরিচালিত হচ্ছে বলেই দৃশ্যত প্রতীয়মান হয়, যদিও সব দলই গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত হওয়ার দাবি করেন। দেশটির একটি গণমাধ্যম এই সংক্রান্ত একটি বিশ্লেষণী সংবাদ করেছে। প্রশ্ন উঠেছে, রাজনৈতিক দলের সংস্কার ইস্যু কি চাপা পড়ে গেল এবং বাংলাদেশের জনগণ এখনো অন্তর্বর্তীকালীন সরকারকেই ভালো সমাধান মনে করছেন? দেশটির প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের এমন মন্তব্যের জেরে সেই জনগণ কারা তা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদেরও নানাবিধ প্রশ্ন রয়েছে। দুজন বিশেষজ্ঞ অতিথি তো আছেনই আমাদের সঙ্গে। আলোচনা শুরু করতে চাই সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনাকে দিয়েই শুরু করি। ট্রাম্প ক্ষমতা নেওয়ার 100 দিন হয়ে গেছে এবং বেশ বড় বড় কিন্তু অর্থনৈতিক সংকটগুলো আমরা দেখতে পাচ্ছি। স্টক মার্কেট থেকে $1 ট্রিলিয়ন উধাও হয়েছে, বাজারে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, অনেক বন্ধু দেশ আমাদের কাছ থেকে দূরে সরে গেছে, বাণিজ্য যুদ্ধ, ট্যারিফ যুদ্ধ সবকিছু তো আছে। সাধারণ মানুষ একদম প্রান্তিক পর্যায় থেকে নানাবিধ অভিযোগ আসছে, নিত্য পণ্যের দাম বেড়ে গেছে, বাজারে এক ধরনের অস্থিরতা। এই যে এই অর্থনৈতিক সংকট, এটার আশঙ্কা তো আমরা শুরুর দিকেই করেছিলাম, কিন্তু তখনও সাধারণ মানুষের কিংবা অর্থনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন তাদের একটা প্রত্যাশা ছিল যে ট্রাম্পের খামখেয়ালিপনা হয়তো বা কিছুটা হলেও কমবে কিংবা তিনি হয়তো কিছুটা হলেও কিছুদিন পরে হয়তো বা কিছুটা স্থিতিশীল হবেন। সেই লক্ষণ কিন্তু আসলে দেখা যাচ্ছে না, বরং অর্থনীতিবিদরা আরো বেশি শঙ্কার কথা বলছেন। তো যেহেতু পরিস্থিতি খারাপ হচ্ছে, সামনের দিকে হয়তো পরিস্থিতি আরো খারাপ হবে, এই ধরনের শঙ্কা কিন্তু দেখা যাচ্ছে। আপনার কি মন্তব্য? আমার মন্তব্য হচ্ছে যে অর্থনৈতিক বিশেষজ্ঞরা, রাজনৈতিক পর্যবেক্ষকরা যা বলছেন সেটাই বলছে। রন বার্নস্টাইন সহ অনেকে এটা বলছেন যে একেবারে সংকটের দ্বার প্রান্তে নিয়ে পৌঁছে দিয়েছেন। আর যেটা আপনি বললেন $1 ট্রিলিয়ন বেশি স্টক মার্কেটের ক্ষতি হয়ে গেছে এবং এটা অর্থনীতির জন্য একটা বিপদ সংকেত। দ্রব্যমূল্য বাড়ছে, এখনো তো প্রচন্ড ভাবে বাড়েনি, বাড়া শুরু হবে, কারণ এর আগে যে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস যুক্তরাষ্ট্রের লোকেরা নিয়মিত ব্যবহার করে সেটা মানে কয়েক মাস আগাম আমদানি করা থাকে,
আগামী 3-4-6 মাসের কি প্রয়োজন আছে সেই হিসাবে আমদানি করে থাকেন। ফলে চীন থেকে বিশেষত এবং অন্যান্য দেশ থেকে সেই ধরনের জিনিসপত্র আমদানি সেগুলো মজুদ ছিল, আস্তে আস্তে কমছে। কিন্তু এরপরে দাম বাড়া মাত্র শুরু হয়েছে, তো মাত্র সূচনা মাত্র। যেহেতু চীনের সাথে এখনো কোনো রফা হয়নি, এখনো আলোচনা হচ্ছে না, যেটা প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন চীনের প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে, কিন্তু চীনের প্রেসিডেন্টের পক্ষ থেকে তার পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলছেন যে না, কোনো রকম যোগাযোগ তাদের সাথে হয়নি। ফলে এই চীনের উপরে যে বিপুল পরিমাণে 145% বলা হয়েছে, কিন্তু প্রায় 250% পর্যন্ত আছে কোনো কোনো পণ্যের, সেই পরিমাণ আরোপ করা হয়েছে। সেটা এখনো কমানো হয়নি, স্থগিত করা হয়নি। অন্য দেশের ক্ষেত্রে যেটা স্থগিত করা হয়েছে 90 দিনের জন্য। আবার যুক্তরাষ্ট্রের উপরে যে 145% আরোপ করেছে চীন, সেটাও তারা স্থগিত করেনি। এই কামড়াকামড়ির ভিতরে বিশেষ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যুক্তরাষ্ট্রের বা পৃথিবীর অধিকাংশ দেশে, বিশেষ করে উন্নত দেশগুলোর জনসাধারণের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসের অধিকাংশ চীন থেকে আসে। সেই জিনিসগুলোর দাম, সেই পণ্যগুলোর দাম প্রচন্ড ভাবে বাড়তে বাধ্য, এবং যত দিন যাবে ওগুলোর স্টক গুলো, আগে আনা স্টক গুলো শেষ হয়ে যাবে, প্রচন্ড ভাবে বাড়তে থাকবে। এবং আবার যদি মানে পণ্য আমদানি হতে থাকে অতিরিক্ত এই শুল্ক দিয়ে, তাহলে নিশ্চয়ই সেই শুল্ক তো আর আমদানি করাটা নিজেদের পকেট থেকে, নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে দেবে না, তারা জনসাধারণের উপরে সেটা চাপিয়ে দেবে। ফলে এর কারণে দ্রব্যমূল্য বাড়তে বাধ্য। এবং দ্রব্যমূল্য এখনই প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা সর্বশেষ নিউ ইয়র্ক টাইমস সিএনএ পোলে যেটা দেখা গেছে জনমত জরিপে, গত কয়েক দশকের ভিতরে কোন প্রেসিডেন্টের প্রথম 100 দিনের মধ্যে জনপ্রিয়তা এত কম ছিল না। 45% তার সেটা 45 ভাগে নেমে এসছে। ফলে এটা আরো কমার আশঙ্কা রয়েছে। এটা একটা মানে ব্যক্তিগতভাবে প্রেসিডেন্টের জনপ্রিয়তা কমুক না কমুক সেটা একটা দিক, কিন্তু জনগণের যদি নাবিশ্বাস উঠে, অর্থনীতি যদি ক্ষতিগ্রস্ত হয়, এবং আরেকটা আশঙ্কা অনেক করছেন যে ডলার এখন পৃথিবীর সমস্ত অর্থনীতির জন্য, সারা পৃথিবীর অর্থনীতির জন্য ডলার যেখানে রিজার্ভ মুদ্রা বলে মনে হয়, প্রধান মুদ্রা, ইউরোর চাইতে বেশি, ব্রিটিশ স্টার্লিং পাউন্ডের চাইতে বেশি, সেখানে ডলারের উপরে যে আস্থা বিশ্বব্যাপী, সেটার যদি ধস নামে, সেটার বিকল্প মানে ইউরো হতে যায়, সেটার বিকল্প মানে আরেকটা ব্রিক্স এর পক্ষ থেকে তিনি থ্রেট দিয়েছেন, করলে তাদের উপরে আরো ক্ষতিকর কর আরোপ করবেন। তো ফলে এটা একটা আতঙ্কের বিষয়। এবং যদি অর্থনীতিতে এই প্রতিক্রিয়া ধস নামতে থাকে, এখনো পর্যন্ত কিন্তু মানে চাকুরি বা অবস্থা ভালো, জব ক্রিয়েশন এখনো হচ্ছে মোটামুটি ভাবে, সেখানে ধস নামেনি। কিন্তু সেখানেও যদি অর্থনীতির এই সংকট বাড়তে থাকে, মানে চাকুরিতে মানে এমপ্লয়মেন্ট কমবে, বেকারত্ব বাড়তে থাকবে, এবং সেটা সামগ্রিক অর্থনীতির উপরে প্রচন্ড খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। আপাতত এখনো পর্যন্ত সেই দিকটা এখনো স্থিতিশীল আছে, যদিও যেটা বলছিলেন আপনি এবং আমি, যেটা মানে বিরক্তি করেছে, সেটা হচ্ছে 1 ট্রিলিয়নের বেশি ক্ষতি হয়ে গেছে। এবং যুক্তরাষ্ট্রের মানে যে যুক্তরাষ্ট্রের যে ট্রেজারি বন্ড, সেইটার উপরে বিশ্বব্যাপী আস্থা কমে গেছে। জি, মাহফুজ বলতেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচন করছিলেন, তার যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো ছিল, তখন কিন্তু তার মধ্যে একটা বড় প্রতিশ্রুতি ছিল তিনি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাবেন এবং সাধারণ মানুষকে একটা অর্থনৈতিক স্বস্তি দিবেন। তো তার বিভিন্ন নির্বাচনী প্রচারণার উপরে নির্ভর করে, কিংবা ডেমোক্রেটদের সময় দেখা গেছে জিনিসপত্রের দাম অনেক বেশি বেড়ে গিয়েছিল, নানাবিধ ক্ষোভ থেকে হয়তোবা সাধারণ মানুষ ডোনাল্ড ট্রাম্পকে বেছে নিয়েছেন। তিনি তার নির্বাচনী যে প্রতিশ্রুতি, সেই জায়গা থেকে, কিংবা তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই জায়গা থেকে অনেকাংশে সরে এসেছেন। মানুষের যেই একটা আশা ছিল যে জিনিসপত্রের দাম কমবে, জিনিসপত্রের দাম কমেনি, উল্টো এমনই বেড়ে গেছে যে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে। আপনি আসলে বিষয়টিকে কিভাবে দেখছেন, যে ক্ষমতা নেয়ার 100 দিনের মধ্যেই আসলে প্রতিশ্রুতি ভঙ্গ হলো? একে তো অর্থনীতি আমাদের হুমকির মুখে, কিন্তু এই যে প্রতিশ্রুতি ভঙ্গের বিষয়টি, এটিকে আসলে কিভাবে দেখছেন?
শিওর। টিবিএনকে ধন্যবাদ, আপনাকে এবং মোহাম্মদুল্লাহ ভাই অনেক ধন্যবাদ। আপনারা অলরেডি ইন্ট্রোডাকশন এবং মোহাম্মদুল্লাহ ভাই যা বলছেন তাতে মোটামুটি অনেকটা কভার করেছেন। আমার বিষয়টা হচ্ছে, আমি আগেও তাকে অপোজ করেছি। 16-এর ইলেকশনে বলছি যে এই লোক প্রেসিডেন্ট হওয়ার মতো যোগ্যতা রাখে না। তারপরেও আমি আপনাদের এখানে আসছি, বহু জায়গায় বলছি একই কথা, কিন্তু তখন আমাদের অনেক বন্ধু বান্ধব ওনারা বলছেন যে ট্রাম্পের উপরে আর কোনো সমাধান নেই। So in 99 days is today, tomorrow will be 100 days. খালি আমরা যদি এই প্রশ্নে আসি যে in 99 days or 100 days he has signed more executive order than Ford, Reagan, Bush and second Bush. Over the 30 years, what Republican president did in 100 years, he has in 30 years, he alone did that many executive order. All of those executive order, আমরা যারা আজকে দেখতেছি এই টেলিভিশন, বা আমরা যারা বাংলাদেশি আমেরিকাতে, আমরা যারা সাউথ এশিয়ান আমেরিকাতে, আমেরিকার যে 333 মিলিয়ন লোক, everybody is suffering because all this 100 executive order is nothing but Project 2025, because that was his manifesto. During election time, he said that he has no relation with Project 2025. সেজন্যই এখন সে যা প্রমিস করছে, যে কারণ তার তো উইন করতে হবে, উইন করার জন্য তখন বাইডেনের আমলে জিনিসপত্রের দাম কম্পারেটিভলি একটু বাড়ছে, বিকজ ইট ওয়াজ এ 9.13 ইনফ্লেশন, সেটাকে সে কমিয়ে 3 পয়েন্টে নিয়ে আসছে, যার জন্য এই যে এফেক্টনেস অফ দি কমোডিটিস দাম বাড়ছে। তো ট্রাম্প শপথ করছিলেন তিনি এটাকে কমাবেন, কিন্তু তিনি কিছুই কমাতে পারেন নাই, বরং সারা পৃথিবীতে আমেরিকার বিষয়ে মানুষের এখন প্রশ্ন উঠেছে যে এই আমেরিকা যে পাওয়ারফুল, দি মোস্ট, সারা পৃথিবীর লোকেরা এই দেশে আসতে চায়, এদের যে সুপার পাওয়ার, আর দে স্টেইং দেয়ার? খালি এই 100 দিনে, according to my understanding and finance, whatever I understand, America is now in 4th place. আচ্ছা, এইগুলো তো এদিকে সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে তার যে চিন্তা চেতনা এবং ট্যারিফ নিয়ে সে যে ঘটনাটা ঘটাইতেছেন, এটাতে সবচেয়ে বিপদ হচ্ছে এখানে ট্যারিফ নাথিং বাট এ ট্যাক্স টু দ্য পাবলিক। তার মানে এই যে 20, 30, 50, 60, 145% পর্যন্ত যে ট্যারিফ করতে চাচ্ছে, সেই 145%-এর যে গুডসটা আমাদের দেশে আসবে, সেই গুডসটাই আবার 145%-এ বিক্রি হবে, তাতে জনগণই সাফার করবে। সেজন্য ডিমের দাম এখনো আকাশচুম্বী, মিল্কের দাম এখনো আকাশচুম্বী, ইভেন ব্যানানার দাম অনেক বেশি। এই যে বিষয়গুলো ট্রাম্প যেটা চিন্তা করে না গরিবদের জন্য, সেটা সে চিন্তা করে তার ধনী বন্ধু যদি উপকৃত হয়, সেখানেই সবচেয়ে বড় ব্যাপার। আপনি জানেন তারা যে বাজেট পাস করছে, এই মানে হাউসে পাস হইতে এখনো সিনেটে পাস হয় নাই, কিন্তু হবে। সেখানে লাস্ট 4 ইয়ার্স যখন সে ক্ষমতায় ছিল, $1.3 ট্রিলিয়ন ট্যাক্স ক্রেডিট দিচ্ছেন। আমরা এটা বারবার বলছি যে টপ 2%, দি বিলিয়নিয়ার গট দ্যাট ক্রেডিট বেনিফিট, দি পুয়ার বিকেম পুয়ারার, এটা আমরা তখনও বলছি। এখন দেখেন সে এটাকে এক্সটেন্ড করছে, 1.3 ট্রিলিয়নকে আরো এক্সটেন্ড করছে ইনডেফিনিট টাইমের জন্য। এই গেল প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে এই বাজেটে $2.3 ট্রিলিয়ন এনাদার বাজেট কাট প্রপোজাল আছে। সে আমাদেরকে প্রমিস করছে ক্যাম্পেইনের সময় যে এটা গরিবেরকে ট্যাক্স ক্রেডিট দিবে, মিডল ক্লাস ট্যাক্স ক্রেডিট বেনিফিট। আপনারা যদি অ্যানালাইসিস করেন, নিউ ইয়র্ক টাইমসে আসছে, ওয়াল স্ট্রিট জার্নালে আসছে, তারপরে ওয়াশিংটন পোস্টে আসছে অ্যানালাইসিসটা, আমি সেটা দেখছি। সেখানে হচ্ছে এই the poorest 25% of American will pay now, after that tax implementation, 4.6% more in taxes. All the poor people that we are here today, we will be paying for, because we are the poorest 25%, 4.6%. Now the next is still poor, but little bit better than the poorest. They will be paying 4.2%.
next 25%, and so on and so forth. It goes up to 95% of American population. Everybody will be paying more in taxes from this January, which is tax return season is going on right now. By April 15, it has over. People may not thought it, but we all paid more in taxes than the previous years. So this is the first part. Now, the top 5% millionaire and billionaire in this tax cut will get the remaining 5% of the population. They are the remaining 5% of the population, but they will get this $2.3 trillion tax credit. They will get more in refund than us. So এই যে তার কাজ, সেখানে গেছে, ইভেন তার সাথে যে মাস্ক, এরা কিন্তু জনগণের জন্য কাজ করবে, আমাদের জন্য কাজ করবে। আমরা শুনেছি প্যালেস্টাইনের যুদ্ধ বন্ধ হয়ে যাবে, আমরা শুনেছি ইউক্রেনের যুদ্ধ বন্ধ হয়ে যাবে, তারা যুদ্ধ করে না। আমি বলেছি গত 30 বছরে 16টা যুদ্ধ হয়েছে, আমেরিকা করছে, 16টার ভিতরে 12টাই রিপাবলিকান পার্টি করছে, রিপাবলিকান প্রেসিডেন্ট করছে। এখন যারা আমাদের সাথে তখন তর্ক করছেন, ওনারা খালি প্যালেস্টাইন বন্ধ হয়ে যাবে, ইউক্রেন বন্ধ হয়ে যাবে, হবে না। কারণ এই হওয়ার জন্য সে আসলে তারা এবং মাস্ক আসছে শুধুমাত্র আমেরিকার যে $6 ট্রিলিয়ন বাজেট, এখান থেকে কি করা যায়, কিভাবে তারা আরো এখান থেকে আত্মসাৎ করা যাবে। এই যে মাস্ক এত বড় কথা বলে, হাজার হাজার লোককে লে অফ করছে। এনিবডি হু ইজ ইন প্রফেশনাল টাইটেল গট লেড অফ। ইভেন IRS যারা ট্যাক্স চেক করে 2-4 টাকা নিয়ে আসে, রেভিনিউ গ্রো করে, সে তাদেরকে 50% লেড অফ। আমাদের বাঙালিও 31 জন লেড অফ হচ্ছেন IRS থেকে, লং আইল্যান্ডের ব্রাঞ্চ থেকে। তা আমি যেটা বলতে চাচ্ছি, at the same time Musk got $120 billion contract with the American governments to provide the internet and all other logistics that he does in his business. তো আমাদের প্রশ্ন হচ্ছে এই, মাস্কের বড় কথা আর ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট অ্যাগেন is a false. America first is false. Liberation Day, on April 2nd, he stand on the lawn, White House lawn, and said that this is the Liberation Day. So this idiot lied in one of this year. There was only one debate with Kamala Harris, only one debate. In that debate was 90 minutes. In 90 minutes, সে 29 বার proven lie করছে। তো সেই অনুযায়ী এই আগামী 4 বছরে সে 66,000 টাইমস প্রুভেন লাই করার কথা। আর এই প্রত্যেকটা লাই আমি, আপনি, আমরা যারা আছি, ইমিগ্রেন্ট, minorities, poor, Muslims will be the victim of his action, and wait and see. Those who voted for him in last election, I feel pity for you guys, because you guys have failed of your own destiny. You also made us fail or feel bad at that time. They, oh my God, maybe they are right. But finally, we now are very proud, honored, glad that we are right. Trump is as bad as he was before, and he will be even worse. When he is finishing up these 4 years, he will try to have another 4 years. জি, মাহফুজ উদ্দিন, অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও আসবো আপনার কাছে। আমি একটু সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো যে আমেরিকা এবং চায়না এই দুই দেশের মধ্যে যে বাণিজ্য যুদ্ধ চলছে, সেটি এখন শুধুমাত্র বাণিজ্য যুদ্ধে নেই। দুই দেশের মধ্যে স্যাংশন থেকে শুরু করে নানাবিধ কারণে কূটনৈতিক যুদ্ধ শুরু হয়ে গেছে এবং বেশ একটা খারাপ আকার ধারণ করছে। সবাই যেখানে আলোচনার কথা বলছেন, সেখানে ডোনাল্ড ট্রাম্প শুরুতে বলেছিল যে চায়নার সঙ্গে তার আলোচনা হচ্ছে। গত সপ্তাহে ট্রেজারি সেক্রেটারি বলেছিল আমেরিকা এবং চায়নার আলোচনা করা দরকার। এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি, কিন্তু ট্রাম্পের আলোচনা হচ্ছে। এই বক্তব্যের পর ট্রেজারি সেক্রেটারি কিছুটা সুর নরম করে গতকালকে গণমাধ্যমে বলেছে যে আলোচনা হচ্ছে কিনা তিনি এই বিষয়ে জানেন না। এরই মধ্যে চায়না বিবৃতি দিয়েছে যে আমেরিকার সাথে কোনো রকম কোনো আলোচনা হয়নি। আপনার কাছে যে বিষয়টি জানার ছিল সেটি হচ্ছে, যেখানে সমস্যার সমাধানের জন্য আলোচনার কথা বলা হচ্ছে, সেখানে আলোচনা নিয়েই একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে। ট্রাম্প
ট্রাম্প একটা বলছেন, চায়না একটা বলছেন, আবার ট্রেজারি সেক্রেটারি এই বিষয়ে কিছুই জানেন না। এই ধোঁয়াশার রাজনীতি কেন? মানে এটার পেছনে আপনি কি ধরনের রাজনীতি দেখেন? না, এটা প্রেসিডেন্ট ট্রাম্প আশা করেছিলেন যে তিনি এটা বললে চায়না এইভাবে পাবলিকলি হয়তো ওটা কন্ট্রাডিক্ট করবে না, এটা একটা আশা করেছিলেন। এবং তিনি আশা করছিলেন যে চীন প্রথমে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে, যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করার মানে শুল্ক রেয়াত দেওয়ার জন্য, শুল্কের যে চড়া হার তিনি ধার্য করেছেন সেটা কমানোর জন্য চীনের পক্ষ থেকে প্রথম উদ্যোগ নেওয়া হবে। আর আপনি যেটা বলছেন যে দুই দেশের বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে, শুল্ক যুদ্ধ শুরু হয়েছে, এটা আসল কথা হচ্ছে এই বাণিজ্য যুদ্ধ বা অন্য এই সমস্ত যে অর্থনৈতিক বিরোধ, এটার প্রধান কারণ হচ্ছে রাজনৈতিক, স্ট্র্যাটেজিক, সামরিক ইত্যাদি ব্যাপারে। অকস্মাৎ একটা দরিদ্র রাষ্ট্র মাত্র 2-2.5 দশকের ভিতরে ধনী রাষ্ট্রে পরিণত হয়ে যাচ্ছে, অর্থনীতিতে প্রায় যুক্তরাষ্ট্রের কাছাকাছি পৌঁছে গেছে, বিভিন্ন দিক থেকে সামরিক শক্তি তারা দ্রুত বাড়িয়ে ফেলছে, এখনো যুক্তরাষ্ট্রের মানে সমানে সমান না কিন্তু দ্রুত বাড়িয়ে ফেলছে। এই সমস্ত কারণে চীনকে পেছন রাখার জন্য টেকনোলজিতে তারা অত্যন্ত এগিয়ে গেছে। তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যুক্তরাষ্ট্রের গত এই প্রেসিডেন্ট ট্রাম্প আসার আগে থেকেও তাদের মানে কাটিং এজ টেকনোলজি মানে চীনের রপ্তানি করার ব্যাপারে পশ্চিমা দেশগুলো থেকে মানে বাইডেন প্রশাসন নিষেধাজ্ঞা দিয়েছিল, যুক্তরাষ্ট্র থেকে এবং অন্যান্য উন্নত দেশ থেকে। এত কিছু সত্ত্বেও চীন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রচন্ড ভাবে এগিয়ে যাচ্ছে, প্রায় যুক্তরাষ্ট্রের কাছাকাছি সমকক্ষ পর্যায়ে উপনীত হচ্ছে। ফলে এগুলো মানে একটু পিছনে রেখে তাদের অর্থনীতিকে কিছুটা দুর্বল রেখে তাদেরকে যুক্তরাষ্ট্রের সমকক্ষ না রেখে হতে সুযোগ না দিয়ে তাদেরকে মানে টেকনোলজিক্যাল টার্মে, ফাইন্যান্সিয়াল টার্মে অন্তত এক জেনারেশন 5-10 বছর পেছনে রাখার কৌশল হিসাবে যুক্তরাষ্ট্র এই শুল্ক আরোপ করেছে। এর আগেও কিছুটা শুল্ক আরোপ করেছে বাইডেন প্রশাসন, প্রথম প্রশাসনাবলী ট্রাম্প করেছিলেন, সেটা কিছু বাড়িয়েছে বাইডেন প্রশাসন কোনো কোনো ক্ষেত্রে, এবারে 3 আকারে আকাশচুম্বী করে দিয়েছেন। ফলে যুদ্ধটা এখানে শুল্কের ব্যাপারটা একটা দিক, আসল হচ্ছে চীনকে পেছনে রাখা, পশ্চাতে রাখা, এই একটা। 2 নম্বর হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প আরেকটা আশা করেছিলেন, তিনি যদি প্রচন্ড বিপুল পরিমাণে শুল্ক অন্যান্য দেশের উপর আরোপ করেন, চীনের উপর আরোপ করেন, তার ফলে যুক্তরাষ্ট্রের যে সমস্ত লগ্নিকারক ইনভেস্টর বিদেশে শিল্প কারখানা গড়ে তুলছে সেগুলো সেই সমস্ত দেশ থেকে যুক্তরাষ্ট্রে এসে যাবে, এমনকি অন্যান্য দেশের কোনো লগ্নিকারকও যুক্তরাষ্ট্রে ইনভেস্ট করবে। ফলে অনেক জিনিসপত্র, অনেক পণ্য যুক্তরাষ্ট্রে উৎপাদিত হবে, যুক্তরাষ্ট্রে মানে চাকরির সংখ্যা বাড়বে, বেকার হার কমবে, যুক্তরাষ্ট্র অর্থনীতি প্রচন্ড শক্তিশালী হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেটা মানে অত্যন্ত এক্সট্রিম দক্ষিণপন্থী কনজারভেটিভ মাগা টাইপের অর্থনীতিবিদরা ছাড়া মানে মেইন স্ট্রিমের বা যে রন বার্নস্টাইনের কথা বলছেন তার মতো অত্যন্ত ধীসম্পন্ন অর্থনীতিকদের এই ধরনের মতামত না নিয়ে, তাদের সলা পরামর্শ না নিয়ে তিনি এরকম আশা করেছিলেন। আকস্মিক ভাবে বিশেষ করে আপনাদের কয়েকটা শোতে আমি বলেছি যেটা, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের এই সাধারণ নিত্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন যুক্তরাষ্ট্রে করলে যুক্তরাষ্ট্রের জনগণের নাভিশ্বাস আরো বাড়বে। এই 200-250% ট্যাক্স দিয়েও চীন থেকে যে পণ্য যুক্তরাষ্ট্রের সাধারণ অতি নিত্য প্রয়োজনীয় দ্রব্য যে মূল্যে যুক্তরাষ্ট্রের মানুষ পাবে, এই দেশে কারখানা করে যদি সেটা উৎপাদন হয় তার ডবল বা 3 গুণ হবে। ফলে মানে কারণ এখানে শ্রমিকের মানে মজুরি অনেক বেশি। যাই হোক, এই কারণে সফিস্টিকেটেড ইন্ডাস্ট্রি, হাইটেক ইন্ডাস্ট্রি এই সমস্ত ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে এমফাসিস বাড়িয়ে তিনি সেক্ষেত্রে মনোনিবেশ করতে পারতেন। তিনি না করার কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যে কখনো যুক্তরাষ্ট্র তৃতীয় বিশ্বের দেশগুলোকে চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া, বাংলাদেশ,
কিছুটা ভারত, এই সমস্ত দেশকে পেছনে ফেলতে পারবে না, তাদের যে জনগণের জন্য নাভিশ্বাস উঠতে বাধ্য। আরো একটা কথা বলি, ইতিমধ্যে একটুখানি বলেছি অন্য শোতে, সেটা হচ্ছে ওই সে একই গল্প গিবন্সের রাইজ, ডিক্লাইন এন্ড ফল অফ রোমান এম্পায়ার। প্রত্যেক সভ্যতার, খালি রোমান এম্পায়ার কথা উনি লিখেছেন, কিন্তু প্রত্যেক সভ্যতার এবং শক্তির, মহাশক্তির উত্থান, অবক্ষয় এবং পতন একটা শুরু হয়। যুক্তরাষ্ট্রে এই যে এখন ডলারের আধিপত্য কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এবং বিকল্প শক্তি হিসাবে যুক্তরাষ্ট্রের মানে ইউরোপিয়ান ইউনিয়ন নিজেদেরকে বিকল্প শক্তি হিসাবে উত্থানের চেষ্টা করছে, নিজেদের মধ্যে অ্যালায়েন্স করার চেষ্টা করছে, তৃতীয় বিশ্ব অন্যান্য দেশের সাথে অ্যালায়েন্স করার চেষ্টা করতে, সামরিক অস্ত্র ইত্যাদিতে আরো ডেভেলপড অস্ত্র উৎপাদনের জন্য তারা চেষ্টা করছে। এই সমস্ত কারণে যুক্তরাষ্ট্রের এই এমনও হতে পারে, আগেও আশঙ্কা করা গিয়েছিল অবক্ষয়ের শুরু সম্ভবত আগে থেকে সূচনা হয়েছিল, কিন্তু এইবারকার এই সমস্ত কারণে সে অবক্ষয়টা আরো ত্বরান্বিত হওয়ার একটা আশঙ্কা থাকতে পারে, যাতে করে যেটা আশঙ্কা করা গিয়েছিল এই শতাব্দীর তৃতীয় মানে 60-70-এর দশকে যুক্তরাষ্ট্রের অবস্থান মানে অনেক কমে যাবে, অন্য মহাশক্তির উত্থান হবে। সেক্ষেত্রে এখন অনেকে আশঙ্কা করেছেন এই শতকের মাঝামাঝির আগেই এই প্রচন্ড ডিক্লাইনটা যুক্তরাষ্ট্রকে ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত করবে, মহাশক্তির অবস্থান থেকে তারা পিছিয়ে চলে আসবে। এই মানে ফলে একটা আমরা নাজুক পরিস্থিতির দিকে চলে গেছে বলে মনে হচ্ছে। জি, মাহফুজ বউদ্দিন। জি না, ওই মোহাম্মদুল্লাহ ভাই যখন কথা বলেন মোটামুটি উনি অনেক কভার করেন, কিন্তু যেটা বিষয়টা হচ্ছে ট্রাম্পকে নিয়ে চিন্তা করার তেমন কিছু নাই, বিকজ ট্রাম্প he does not qualify to be the president, but he is this president. 77 million people voted for him. All these people are that kind of people, that is why they voted. The goal is there, is very simple. আমি আপনাকে বলছি, রিপাবলিকান পার্টির কথার দিক থেকে তারা খুবই ভালো বলে, যেমন মেক আমেরিকা গ্রেট এগেইন, America is now going to be worse now. Then they said that Liberation Day, America has been liberated 1776. You don't have to, liberate it again. But that is what they say. These are very attractive to the white people. America first. No immigrants should be here. Nobody else is there. Then they started, right to work. In other words, right to work means you don't have any right. Anytime you come to work, that same day they can let you go. That is called right to work. And then they started leave no child behind. But they took all the budget, even in this year, the budget that they passed in the House in first 100 days, they took pre-K program, child care program, everything they have taken out of from there, but they say leave no child behind. And then they talk about family values, but they don't give the value to the family. Why? Because if you give value to the family, you can talk about family values. কিন্তু value to the family যদি given করা হয়, তাহলে ফ্যামিলিকে সেপারেট করার কথা না। এই 2 বছরের শিশুকে পর্যন্ত রিপোর্ট করা হয়েছে, এটা আপনারা জানেন। Then they say that in his executive order, he said that if a woman has 6 children, he's going to give $5,000 per year. And he's not talking about any woman. He's only talking about the white woman. So this is the first part. Second part is that they want to increase earned income credit. Democrat is dying to increase the earned income credit for the poor Americans. Who are these poor Americans? These are most immigrant. They want to cut that. And they cut in this budget. Medicaid, Medicare, Pakistan, weak. এগুলি আমাদের গরিবদের জন্য, সেটা সে কাট করছে এবারকার বাজেট। এখন দেখেন, when he was in the first term president for 4 years,
he increased the debt, American debt, America owe korar money by $8 trillion. No other president in last 100 years has increased this much. I am saying, I am not making anything. This is there. This is in the documents. Whoever sees it. Today, America has $1.77 trillion in student debt. Who are the students? The future of America. 42.6 million students. He could not give them 1.77, but Biden started, the Republican Congress stopped it. Why Democrats start? Democrats think that if we can free these 42.7 million students who are the future of America, America has a bright future. So these people, Trump and Trump followers, does not think about American future. এই যে একটা দৈন্যতার ভিতরে আসতেছে, এই যে একটা বিপজ্জনক পরিস্থিতির ভিতরে আসতেছি আমরা, এখন প্রশ্ন হচ্ছে এটা থেকে কিভাবে বাঁচবে। সে তো অলরেডি প্রেসিডেন্ট ফর 4 years, 100 days। আমি মনে করি আমরা যারা এই দেশে আছি, minority of the minorities, we all should come together and oppose wherever possible, demonstrate whenever needed, and rally whenever asked. তাহলে কি হবে? এই বাদ প্রতিবাদের ভিতরে কিছু কিছু জিনিস, যেমন ধরেন ট্যারিফ নিয়ে যে লাফালাফি করতেছিল গত 90 দিন, এখন কিন্তু লাফালাফি একটু কমছে, আপনারা লক্ষ্য করতেছেন কিনা? কারণ সারা পৃথিবী থেকে প্রতিবাদ আসছে। এবার আসবেন চায়নার প্রশ্ন। হি ইজ এ লায়ার। আমি আবারও বলতেছি, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যে দিন পড়লো, দুইটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আপনারা জানেন, এটা 2001। সে বলছে যে সে নিজে দেখছে নিউ জার্সির নিউ সিটিতে মুসলমানেরা লাফাইতেছে খুশিতে। হোয়াট এ লায়ার, বাস্টার্ড। মানে আমাদের দেশে যেটাকে জারি যাবে কমপ্লিট। সো দ্যাট ইজ হোয়াট হ্যাজ হ্যাপেন্ড। হি ক্যান lie. He said that Chinese president, he's talking to him about this negotiation. Completely lie. The day he said, I knew that it is a lie. He said that people are calling every day to have a compromise with me. I am the deal maker. He's the deal maker. He is the only guy who has filed 6 times bankruptcy. আপনারা শুধু আল্লাহর কাছে দোয়া করেন যে আগামী 4 বছরে আমেরিকাকে ব্যাংকরাপ্সিতে নিয়ে যায় কিনা। আমার ভয় হচ্ছে। He can do it as long as he is becoming millionaire and billionaire. He will give a damn about rest of the people. Those Bangladeshis, those Muslims who voted for him, shame on you. You should have some intelligence, but you did not. You did not carry it. And now you are the victim as we are. তা আমাদের যেটা এখন কথা হচ্ছে, আমরা প্রতিবাদ করতেছি। কারণ আমার যেই ভাবে আমি কাজ করে, যে ধরনের জিনিসপত্র দিয়ে আমি আলোচনা করি, আমরা করি। আপনারাও আসেন, আমাদের সমস্ত জনগণ আসা উচিত। কারণ ভবিষ্যৎ আমেরিকাতে আমরা আসছি, এই দেশ এখন আমাদের। এখানে বাঁচতে হলে জিততে হবে, ফাইট করতে হবে, ফাইট করতে হবে, জিততে হবে। জি জি, মেজবাউদ্দিন, অসংখ্য ধন্যবাদ। আপনার পর্যালোচনা শুনছিলাম। আমাদের সময় স্বল্পতার কারণে আমি একটু আন্তর্জাতিক প্রসঙ্গে আলোচনা করতে চাইবো, একটু বাংলাদেশ প্রসঙ্গে আসবো। সৈয়দ মাহমুদুল্লাহ, রাজনৈতিক দলগুলো, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কথা বলছিলাম, তারা সংবিধান সহ রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের কথা বলে আসছে, শুরু থেকেই বলে আসছে। সংস্কারের বিষয়ে প্রশ্ন করলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তাদের সমর্থকরা সবসময় একটি কথা বলেন যে 15 বছরের আসলে যে সমস্যাগুলো, সেগুলো আসলে এত দ্রুত সংস্কার করা সম্ভব না। তর্কের খাতিরে তাদের কথা মেনে নিলাম। প্রায় 9 মাস হয়েছে বাংলাদেশের এই সম্প্রতি যে আন্দোলন হলো, যে বিপ্লব হলো, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসলো, 9 মাস হয়েছে। সংস্কার কি হয়েছে সেই প্রশ্নে যাব না। সংস্কার শুরু হয়েছে কিংবা সংস্কারের তৎপরতা চলছে বাংলাদেশের এমন কোন কোন খাত আপনি দেখেন? সংবিধান সংস্কারের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে আল রিয়াজের কমিশন বলেছে সংবিধান নতুন করে লেখার পক্ষেই তারা অপিনিয়ন দিয়েছে। ফলে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের অনেকগুলো কমিশন হয়েছিল, অনেকগুলো কমিশনের রিপোর্ট সরকার কাছে পেশ করা হয়েছে, এবং সেই সমস্ত নিয়ে আবার রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনা চলছে। এখন সংস্কারের কথা, এই সংস্কার প্রশ্নে আবার বিএনপি স্পেশালি তারা বলছে যে সমস্ত সংস্কার শেষ করে
তারপর নির্বাচন দেওয়ার কথা যেটা বলা হচ্ছিল, এই নতুন পার্টি যেটা নাগরিক পার্টি হয়েছে, যে তরুণ যারা এই অভ্যুত্থানের সাথে জড়িত ছিল তাদের NCP বক্তব্য, হ্যাঁ নাগরিক পার্টি আছে, তো তারা এবং সরকারের ভিতরেও সরকার পক্ষ থেকেও বিভিন্ন উপদেষ্টা বলছেন সংস্কারগুলো আগে করা উচিত। নাগরিক পার্টি স্পষ্ট বলেছে সংস্কার শেষ করে নির্বাচন হবে। বিএনপি বলছে যে না, নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারগুলো করেই নির্বাচন দেওয়া। এখন সমস্যা হচ্ছে গণতন্ত্র সবাই চাচ্ছে, গণতন্ত্রের জন্য বিএনপি বলছে তাড়াতাড়ি নির্বাচন দেওয়া উচিত। ওরা বলছে সংস্কারগুলো গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, সংহত করার জন্য দেওয়া। কিন্তু যে দলগুলো সংস্কারের কথা বলছে, গণতন্ত্রের কথা বলছে, তারা নিজেরা গণতন্ত্র প্র্যাকটিস করে না। যেমন এই মাসখানেক আগে পর্যন্ত বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছিল ক্ষমতার ভেতরে থেকে, মাস দুয়েক আগে পর্যন্ত বলা হচ্ছিল ক্ষমতার ভেতরে থেকে এরা একটা রাজনৈতিক দল করছে রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে। বিএনপি কিন্তু এই কথা বলতে ভুলে গেল জিয়াউর রহমান ক্ষমতায় এসে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন সেটা সমস্ত সুযোগ সুবিধা ক্ষমতা ব্যবহার করে সেই দল করেছেন, বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেছিলেন। তেমনি ভাবে জেনারেল এরশাদ তার দল ক্ষমতায় থেকে করছেন। এই একটা। দুই নম্বর হচ্ছে তারা নিজেদের দলে কোনো গণতন্ত্র নেই, যেটা আপনার আগের ব্রিফিং আছে, নিজেদের কোনো দলে নাই। ধরা যাক আমরা বিএনপির কথা বলছি, তারা আশা করছেন নির্বাচন হলে, এবং অনেকেরই তাই ধারণা নির্বাচন যদি তাড়াতাড়ি হোক, আগে ভাগে হয়, তাহলে বিএনপি সবচেয়ে বেশি আসন পাবে, বিপুল সংখ্যাগরিষ্ঠতা না হলেও ডিসাইসিভ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করবে। বিএনপি তো নিজে গণতন্ত্র প্র্যাকটিস করে না। বিএনপির বেগম খালেদা জিয়া তার স্বামীর মৃত্যুর পরে তাকে এনে দলের চিফ হিসাবে বসানোর পরের থেকে তিনি এখনো পর্যন্ত ওই দলের চেয়ারম্যান। তিনি অসুস্থ হওয়ার কারণে এবং তাকে শেখ হাসিনা আমলে জেল টার্ম দেওয়ার কারণে তিনি এক পর্যায়ে তার পুত্রকে প্রথমে সিনিয়র ভাইস চেয়ারম্যান করেছিলেন, তারপরে অ্যাক্টিং চেয়ারম্যান, এখন তারেক জিয়া অ্যাক্টিং চেয়ারম্যান। কিন্তু কে তাকে অ্যাক্টিং চেয়ারম্যান করলো? কোন দলের নির্বাচন হয়েছে? না, হয়নি। দলের কোনো নির্বাচন হয় প্রতি বছর, হয় 3 বছর অন্তর, হয় 5 বছর অন্তর, কোনো নির্বাচন নেই। এবং একটা ব্যক্তির এখতিয়ার, এবং দলে যখন কোনো মনোনয়ন দেওয়া হয়, শেখ হাসিনার আমলে 2টো নির্বাচনে তারা পার্টিসিপেট করবেন না বলেও কিছু লোককে মনোনয়ন দিয়েছিলেন। সেই মনোনয়ন লন্ডনে বসে তারেক জিয়া সাহেব দিয়েছেন। এটা সমস্ত পত্রপত্রিকার মিডিয়া, বাংলাদেশি মিডিয়ায় বলা হচ্ছিল। সেখানে মনোনয়ন বাণিজ্য, তাদের থেকে মনোনয়নের বিনিময়ে প্রচুর টাকা নেওয়া হয়েছিল। তার চেয়ে যে বড় কথা, তিনি লন্ডনে থাকেন, দেশে আসেন না, ঠিক আছে, তখন তার জেল ইত্যাদি মানে মেয়াদ ছিল, মামলা ছিল, সেই ভয় আসে। এখন কথা হচ্ছে কোন দলে, আমরা তো এখন এতক্ষণ বিএনপির কথা বললাম, অন্য কোন দলে আছে? চট্টগ্রামের এক ভদ্রলোক অলি আহমেদ, কর্নেল অলি আহমেদ, তিনি আবার পিএইচডি করেছেন কিসে যেন, এবং তিনি আপনার গণতন্ত্রের কথা বলছেন। তার পরবর্তীতে উত্তরাধিকারী তার পুত্র বি চৌধুরী, তিনি একজন ভালো লোক, ভালো চিকিৎসক, তার পুত্রকে করে দিয়েছিলেন তার পরবর্তী উত্তরাধিকারী। ডক্টর কামাল হোসেন গণফোরাম করেছেন, গণতন্ত্রী মানা লোক, 72 সালের সংবিধানের প্রণয়ন কমিটির তিনি চেয়ারম্যান ছিলেন আইনমন্ত্রী হিসাবে। তিনি গণফোরামের আজীবন চেয়ারম্যানের মতো ছিলেন। পরে তিনি অত্যন্ত অসুস্থ হয়ে যাওয়ার কারণে তাকে সেটা চেয়ারম্যান এমেরিটাস করা হয়েছে। এই এমেরিটাস শব্দটা আর এটা এমেরিটাস প্রফেসর মতো, মানে তিনি একেবারে উপরের চেয়ারম্যানের উপরে একটা পদ্ধতি। এই যে অবস্থা, একটা ছোট্টখাটো মেননের দল বলেন, ইনুর দল বলেন, যেখানে রাইট, লেফট, সেন্টার, মানে এক্সট্রিমিস্ট, মডারেট, প্রত্যেকটা দলে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে যাকে যেখানে চেয়ারম্যান করা হচ্ছে, যিনি যেখানে আছেন তিনি সেখানে। আরেকটা কথা, এই 1-11 কথা বলো, 1-11 পরে নির্বাচনের আগে নির্বাচন কমিশনার কতগুলো নীতিমালা ঘোষণা করেছিল রাজনৈতিক দলের জন্য। তাতে একটা মানে তাকে হলফনামায় স্বাক্ষর করার কথা বলা হয়েছিল, তাদের সমস্ত আয় ইত্যাদির বিবরণ দেওয়া ছাড়াও আর একটা বলা হয়েছিল
বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের বিদেশে কোনো শাখা থাকতে পারবে না। বাংলাদেশের প্রত্যেকটা দলের, যেই দলের 10 জন সমর্থক দেশে নেই তারও বিদেশে শাখা আছে। আশ্চর্য ব্যাপার। প্রধান দলগুলো রয়েছে এবং প্রকাশ্যে তারা, এবং এগেইন সেখানে আবার দলীয় প্রধান নমিনেট করেন, প্রপার ইলেকশনও না। যুক্তরাষ্ট্রে যে রাজনৈতিক দলগুলোর শাখা আছে দলীয় প্রধানের নমিনেটেড, কোনো ইলেকশন এখানে নেই, ফার্স্ট। ফলে তারা বাংলাদেশে গণতন্ত্র কায়েম করবেন? 15-16 বছরের অগণতান্ত্রিক শাসনের কথা বলছে, এরা যে গণতন্ত্র করবে এদের এই আশায় আমরা বসে আছি। ফলে কিভাবে এটার থেকে মুক্তি পাওয়া যায় সেইটা নিয়ে আগে গবেষণা উচিত। অত্যন্ত আতঙ্কজনক একটা ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে আছে। আর সর্বশেষ একটা কথা, এই কাতারে গিয়ে আমাদের প্রধান উপদেষ্টা তিনি ওখানে বলেছেন যে বাংলাদেশের জনগণ এই অন্তর্বর্তী সরকারকে চায়, তার পক্ষে রায় দিয়েছে। আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি প্রেসিডিয়াম সদস্য, তিনি প্রশ্ন করেছেন এই জনগণ কারা আপনি কি বলবেন? এটাও আর একটা কথা, জনগণ চায় আপনি কিভাবে বুঝতে পারছেন? সেটার কোনো জনমত, অন্তত কোনো পত্রিকা মিডিয়ার পক্ষ থেকে কোনো জনমত জরিপ নেওয়া হয়েছিল? অন্তত সেটাকে তিনি নিজে বলছেন। দুঃখজনক ভাবে এটাও সত্য, তার ইন্টারন্যাশনাল ইমেজ ইত্যাদি আছে, তার সম্পর্কে প্রশ্ন করা, তিনি নিজের গ্রামীণ ব্যাংকের শত শত কোটি টাকা ঋণ মওকুফ করে দিয়েছেন। সেক্ষেত্রে অনেক ব্যাপার আছে। তিনি গ্রামীণ ব্যাংকের সমস্ত প্রিন্টিং অর্ডার তার নিজের পৈতৃক কোম্পানিকে দিয়েছেন। ফলে তিনি যে খুব একটা সাধু ব্যক্তি, মানে অন্তত তার আচরণে বিভিন্ন ক্ষেত্রে সেটা প্রমাণ হয় না। ফলে আমরা একটা অত্যন্ত সংকট কাল এই মুহূর্তে 15 বছরে ছিলাম, এখন আছি, এবং অদূর ভবিষ্যতে এই সংকট থেকেও মানে উত্তরণে আমরা একটা প্রচন্ড চমৎকার একটা পিরিয়ডে চলে যাব, এইরকম আশাবাদ পোষণ করা অত্যন্ত কষ্টকর। কিন্তু আমি আশাবাদ পোষণের পক্ষের লোক। আমি আশা করব মিরাকিউলাসলি কিছু ঘটবে, আমাদের সমস্ত মহলের চেতনা উদয় হবে, তারা সততার দিকে, অনেস্টির দিকে, ডেমোক্রেসির দিকে যাবেন। জি, মাহমুদুদ্দিন, আপনার কাছ থেকে একটু প্রশ্নের উত্তরটা নিব। সৈয়দ মাহমুদুল্লাহ ভাই যেটি বলছিলেন, এই যে বাংলাদেশের জনগণ এখনো অন্তর্বর্তীকালীন সরকারকেই ভালো সমাধান মনে করছেন, প্রফেসর ইউনূস এই কথা বলেছেন, এবং আমরা বেশ কিছুদিন ধরেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে এই ধরনের বক্তব্য শুনে আসছি যে জনগণ তাদেরকে চাইছেন। এই জনগণের কাঁধে বন্দুক রেখে গুলি করার রাজনীতি আমরা সবসময় দেখে আসি, রাজনৈতিক দলগুলো সবসময় এটা করেন। এখন আপনার কাছে যেটা প্রশ্ন সেটা হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের দল কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের দল তো কোনো রাজনৈতিক দল না, তাদের তো আবার ক্ষমতায় আসার কোনো বিষয় নেই কিংবা নির্বাচনে দাঁড়ানোর কোনো বিষয় নেই। তিনি কেন বারবার এই ধরনের রাজনৈতিক বক্তব্য দিচ্ছে? মানে বিএনপি কিংবা অন্যান্য দলের যে নানাবিধ অভিযোগ রয়েছে, তাহলে সেই অভিযোগের কি কোনো রকম কোনো সত্যতার শঙ্কা রয়েছে কিনা, কিংবা আসলে তিনি কেন বারবার এই ধরনের রাজনৈতিক বক্তব্য দিচ্ছে? আপনার কাছে কি মনে হয়? আমার মনে হয় এভাবে চিন্তা করা থেকে বরং আমরা চিন্তা করি কারা জনগণ। আমির খসরু মাহমুদ চৌধুরী যেটা বলেছেন, এবং এর আগে মোহাম্মদুল্লাহ ভাই যেভাবে বিভিন্ন পার্টি সমালোচনা করে বলেছেন যে গণতন্ত্র কোথায়ও নাই, যদি উনি আওয়ামী লীগ উচ্চারণ করেন নাই, কিন্তু আমার মনে হয় ওনার বক্তব্যের ভিতরে উনি সেটাও বোঝাতে চেয়েছেন যে কোনো দলে গণতন্ত্রের প্রতি কোনো শ্রদ্ধা নাই, কোন রকম ভালোবাসা নাই, বা গণতন্ত্র তারা পোষেন না, কিন্তু এখন গণতন্ত্র চান। তো সেগুলো এই কথা। দ্বিতীয় কথা হচ্ছে, প্রফেসর ইউনূস অ্যাকর্ডিং টু আমির খসরু উনি মনে করেন যে উনি কি মহামানব কিনা। আমার মনে হয় বাংলাদেশের বর্তমান যে, আমি রাজনৈতিক পরিস্থিতি থেকে বেশি বলতেছি, ক্রমান্বয়ে যতটুকু স্বস্তির নিঃশ্বাস ফেলাচ্ছে জনগণ, কারণ বাংলাদেশে আমাদের প্রচুর জনগণ আছে, আমরা তাদের সাথে কথা বলে দেখি শুনি, এবং তারা, আপনি যদি লক্ষ্য করেন যারা এই জনগণ কার, যারা রেমিটেন্স যোদ্ধা, রেমিটেন্সের পরিমাণ আগের থেকে অনেক বেড়েছে। এতে বোঝা যাচ্ছে যে তারা ইউনূসকে সাহায্য করতেছে, ইউনূসকে যোগান দিচ্ছে। এইভাবে বাংলাদেশে যারা নিরীহ জনগণ, যারা দুই পক্ষ থেকে মাইর খেয়েছেন, তারাও মনে করেন যে আগের থেকে এখন ভালো আছে। তারপরে যারা শান্তির বাহক, যারা শান্তি চায়, যারা
রাজনৈতিক লেজুর ভিত্তিতে বিশ্বাস করে না, যারা ভদ্র সভ্য ভালো মানুষ, তারাই চায় যে ইউনূস থাকুক। এখন ইউনূস থাকবে কি না থাকবে, ইউনূস বারবারই বলেছে যে আই ডোন্ট ওয়ান্ট টু stay in power beyond the time that I need to. He said that. না, কমিশনগুলি মোহাম্মদ ইব্রাহিম বলছেন সমস্ত কমিশনগুলি সাবমিট করা হয়েছে এবং ক্রমান্বয়ে আমাদের যে লক্ষ লক্ষ টাকা চুরি হয়েছে সেগুলো দেশে ফিরে আনা হচ্ছে। আমাদের যে রিজার্ভ কমে 15 বিলিয়নের নিচে গেছে, সেটা ক্রমান্বয়ে বাড়তেছে। আমরা যারা বাহির থেকে দেখি আমরা এটাকে উন্নতি বলি। জি, এখন উন্নতি কারা মনে হচ্ছে সেটা তো আমরা মাহমুদউদ্দিন, বলছি। আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, আজকের মতো সময় একেবারেই শেষ হয়ে গেছে। আমাদের আলোচনা আরো চলতে পারতো, সময় স্বল্পতার জি। কারণে আমাকে শেষ করতে জি। হচ্ছে। দুজন অতিথিকে ধন্যবাদ, আমাকে সময় দিয়েছেন। ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। টিভিএন 24 নিউজ জি। নেটওয়ার্কের সঙ্গেই থাকুন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।